ওয়েলকাম টু ফিনিক্স এডুকেশন। আজকে আমরা পড়বো হচ্ছে অল্টারনেটর ওয়াইন্ডিং আর আমাদের যে ইএমএফ ইকুয়েশনটা আমরা আগের দিন পড়েছিলাম সেই ইএমএফ ইকুয়েশনের কিছু মডিফাইড ভার্সনে এবং তার সঙ্গে আমরা কিছু অঙ্ক দেখব। ইএমএফ ইকুয়েশনটা আরো কয়েকটা ফ্যাক্টরের উপর নির্ভরশীল। আগের দিন আমরা যেসব জিনিস অ্যাজিউম করে নিয়েছিলাম সেই সব জিনিস অ্যাজিউম না করে আজকে আবার ইএমএফ ইকুয়েশনটাকে আমরা অ্যাকচুয়াল ইএমএফ জেনারেটর হিসেবে বের করবো। তাহলে সেগুলো জানার আগে আমাদের কিছু বেসিক্স জেনে রাখা দরকার। যেমন ধরো অল্টারনেটর ওয়াইন্ডিং সম্বন্ধে এই যে ধরো এই প্রথম যে এই ছবিটা তোমরা দেখছো এই প্রত্যেকটা এইখান থেকে এত দূর হচ্ছে একটা কন্ডাক্টর, আর দুটো কন্ডাক্টর যখন একটা এরকম করে আমরা সাজাই বা কোথাও এরকম করে পেঁচিয়ে করি তখন সেটা হয় টার্ন, একটা টার্ন। এবার তুমি দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো টার্ন আছে। এই যে এই অনেকগুলো টার্ন যখন আমরা করেছি এই অনেকগুলো টার্নকে একসঙ্গে এইভাবে এরকম ভাবে তৈরি করাকে বলে কয়েল। আমরা অনেকগুলো টার্নকে নিয়ে একটা কয়েল তৈরি করি, আর অনেকগুলো কয়েলকে যখন আমরা কানেক্ট করি সিরিজে কোনো আর্মেচারে বা স্ট্যাটারে তখন সেটাকে বলে একটা ওয়াইন্ডিং। তাহলে মেইন ইউনিটটা হচ্ছে একটা টার্ন, অনেকগুলো টার্ন দিয়ে একটা কয়েল হয় আর অনেকগুলো কয়েল দিয়ে একটা ওয়াইন্ডিং হয়। আর ওয়াইন্ডিং অনেক রকম হতে পারে, ল্যাপ, ওয়েভ, আমরা ডিসি মেশিনের ক্ষেত্রে পড়েছি, তবে এখানে ওইরকম কমপ্লিকেশনস কোনো কিছু নেই। আচ্ছা, তো এবারে আমরা আরেকটা জিনিস জানি অলরেডি, তাও আমি একবার বলে নিচ্ছি। মেকানিক্যাল ডিগ্রি আর ইলেকট্রিক্যাল ডিগ্রির মধ্যে সম্পর্কটা আমরা জানি যে ইলেকট্রিক্যাল ডিগ্রি আর মেকানিক্যাল ডিগ্রির মধ্যে সম্পর্কটা কিরকম তার আগে আমরা দেখে নিই। এই পুরো একটা যদি আমরা একটা মেশিনের এই একটা পুরো গোল এই ব্যাপারটাকে ভাবি তাহলে এটা স্পেশালি হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে, স্থানগত দিক দিয়ে। এখানে যদি একটা নর্থ পোল থাকে আর এখানে যদি একটা সাউথ পোল থাকে তাহলে প্রত্যেকটা নর্থ আর সাউথ পোলের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল। তাহলে এখানে 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি। তাহলে এখানে থিটা মেকানিক্যাল আর থিটা ইলেকট্রিক্যাল সমান, কারণ 180 ইলেকট্রিক্যাল আবার 180 ইলেকট্রিক্যাল। নর্থ আর সাউথের মধ্যে গ্যাপ যদি 180 হয় তাহলে এখানে 180 আর এখানে 180, টোটাল 360 হলো। কিন্তু যদি এরকমই আর একটা মেশিনে দুটো পোলের জায়গায় 4টে পোল থাকে তখন কি হবে, নর্থ সাউথ এইটুকুনি জায়গা 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল হয়ে যাবে। তাহলে 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল, 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল, 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল, 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল, তাহলে কত হচ্ছে 180 ইনটু 4, তাহলে 720 ডিগ্রি ইলেকট্রিক্যাল হচ্ছে। কিন্তু আসল মেকানিক্যাল অ্যাঙ্গেল তো সবসময় 360 থাকবে। এখানে কিন্তু তাহলে মেকানিক্যাল অ্যাঙ্গেলটা ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলের দ্বিগুণ হচ্ছে। তাহলে কোন সম্পর্ক দিয়ে আমরা এই ব্যাপারটাকে ডিফাইন করতে পারি? অ্যাকচুয়াল ইকুয়েশনটা হচ্ছে p/2 ইনটু থিটা মেকানিক্যাল, যেখানে থিটা হচ্ছে নাম্বার অফ পোলস। যেমন দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যখন দুটো পোল ছিল তখন 2/2 করলে থিটা ইলেকট্রিক্যাল আর থিটা মেকানিক্যাল সেম, মেকানিক্যাল ডিগ্রি, হ্যাঁ ED লেখা আছে, MD লেখা আছে। কিন্তু যখন পোলস নাম্বার অফ পোলস 4টে ছিল তখন দেখো আমি এখানে 720 ইলেকট্রিক্যাল ডিগ্রিজ পাচ্ছিলাম 360 মেকানিক্যাল ডিগ্রিজের জন্য। তাহলে এই জায়গায় যদি 4 বসে তাহলে 4 2 করে এই জায়গাটা 2 থাকবে, 2 ইনটু থিটা মেকানিক্যাল, তাহলে পুরো 360 এর জন্য 2 ইনটু থিটা মেকানিক্যাল। এই সম্পর্কটা আমরা পাবো। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক যেটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে যে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে পোল পিচ। দেখো, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য সেন্টার্স অফ টু অ্যাডজেসেন্ট পোলস অন এ মেশিন ইজ নোন অ্যাজ পোল পিচ অর ফোর্স স্প্যান। যেরকম আমি বলেছিলাম এই দুটো মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলটা আমরা মাপি একদম সাইড থেকে না, সাধারণত মাঝখান থেকে, দুটো পোলের মাঝখান থেকে এই অ্যাঙ্গেলটা আমরা মাপি। এখানে আমি ভালো করে দেখিয়েছি ব্যাপারটা। দেখো এখানে এই পোলটার মাঝখানটার এখানে একটা ইমাজিনারি লাইন, এখানে একটা ইমাজিনারি লাইন, আর এর মধ্যে ডিসটেন্সটা হচ্ছে 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল ডিগ্রিজ। কিন্তু এটা 1 পোল পিচ ইকুয়ালস টু 180 ইলেকট্রিক্যাল ডিগ্রিজ, ঠিক আছে। বা আমরা এটা এরকম করে বলতে পারি যে এটা যদি আমি লিখতে চাই মেকানিক্যাল ডিগ্রিজে তাহলে এটা হয়ে যাবে 360 ডিগ্রি মেকানিক্যাল ডিগ্রিজ ডিভাইডেড বাই নাম্বার অফ পোলস। এটা আমি মেকানিক্যাল ডিগ্রিজে বলতে পারি। যেমন দেখো এই দুটো এই নর্থ আর এই সাউথ পোলটার মধ্যে মেকানিক্যাল অ্যাঙ্গেল কিন্তু 180 না, মেকানিক্যাল অ্যাঙ্গেল মাত্র 90 ডিগ্রি এটা, তাই না? এই মাঝখান আর এই মাঝখান 90 ডিগ্রি, 4টে ভাবে ভাগ করা, তাহলে 360 ডিগ্রি বাই নাম্বার অফ পোলস, 4টে পোলস ছিল এই মেশিনটার, তাহলে এটা কত হয়ে যাবে 360 ডিগ্রি বাই 4। তাহলে মেকানিক্যাল অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? এটা হচ্ছে মেকানিক্যাল অ্যাঙ্গেল হিসেবে, ঠিক আছে, মেকানিক্যাল ডিগ্রি, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিগ্রি হিসেবে। তো মেকানিক্যাল অ্যাঙ্গেলটা 90 হয়ে যাবে এই পার্টিকুলার কেসটার জন্য। এই সম্পর্কটা দিয়ে ডিফাইন করা হয়, ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখো ডিসটেন্স বিটুইন টু সাইডস অফ এ কয়েল ইজ কল্ড কয়েল স্প্যান। যেমন এটা ছিল পোল স্প্যান, পোলের মধ্যে স্প্যান মানে হচ্ছে একটা ডিসটেন্স। যদি একটা ব্রিজ থাকে তাহলে এইটা যদি ব্রিজটা একটা সাইড হয় তাহলে ব্রিজের এই পার্টটা যারখানে কোনো রকম সাপোর্ট নেই তাহলে এটাকে স্প্যান বলে। সেরকম এইটার এই দূরত্বটা হচ্ছে স্প্যান। তাহলে যখন কোনো কয়েলকে আমরা এইরকম করে সাজাই, একটা পার্ট একটা কন্ডাক্টরের পার্ট একটা পোলে আর একটা কন্ডাক্টরের পার্ট তার কনজিকিউটিভ অপোজিট পোলে, নর্থ হলে সাউথ, সাউথ হলে নর্থ, তাহলে এই পুরোটা 180 ডিগ্রি হয়। কিন্তু আমরা যদি একটা কয়েলকে এইভাবে সাজাই তাহলে কিন্তু কয়েলটা স্প্যান 180 ডিগ্রি হয় না, কারণ আমরা জানি অলরেডি এটা হচ্ছে 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল। আমরা এখন ইলেকট্রিক্যালি কথা বলবো, কিন্তু এটা কিন্তু 180 ডিগ্রি মাইনাস আলফা ইলেকট্রিক্যাল ডিগ্রি, যদি আমি ইনটুকুনিকে আলফা ধরে নিই।
বা যা ইচ্ছা ধরে নিয়ে, ঠিক আছে। যে কয়েল, a coil having a span equal to 1 degree electrical is called a full pitch coil। এই কয়েলকে আমরা বলবো একটা ফুল পিচ কয়েল। হ্যাঁ, তাহলে আমরা আগে কি দেখলাম, তাহলে আমরা এইরকম ধরনের একটা কয়েলকে ফুল পিচ কয়েল বলছি, কারণ এখানে এই কয়েল দুটোর মধ্যে ডিসটেন্সটা হচ্ছে ইলেকট্রিক্যালি 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডাক্টর, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডাক্টর। কিন্তু এই কয়েলটার ক্ষেত্রে এটা 180 ডিগ্রি পুরোটা নয়, 180 ডিগ্রি মাইনাস আলফা, কারণ 180 ডিগ্রি হচ্ছে এইটা, এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। যদি আমি এইটুকুনিকে আলফা ধরে নিই, ঠিক আছে, তাহলে এটা 180 ডিগ্রি মাইনাস আলফা হবে। তাহলে এবারে যেটা দেখা সেটা হচ্ছে যখন আমরা কয়েলটাকে এরকম কনফিগারেশনে আমরা ওয়াইন্ডিংটা বানাবো আর্মেচারের, তখন এই কয়েলের মধ্যে যে ভোল্টেজটা জেনারেট হবে, আর যদি এই কনফিগারেশনে বানাই তাহলে কিন্তু সেম ভোল্টেজ জেনারেট হবে না। আমরা এই কনফিগারেশন কেন করবো এরকম না করে, তাহলে এগুলো কারণ আছে, কন্ডাক্টর সেভিং, হারমোনিক রিডাকশন, সেসব নিয়ে আমরা পরে আলোচনা করছি। কিন্তু যদি আমরা এইরকম কনফিগারেশনে বানাই তাহলে বুঝতেই পারছো যে এরকম কনফিগারেশনে যত ভোল্টেজ জেনারেট হওয়ার কথা ছিল, এখানে 10 ভোল্ট হচ্ছে, এখানে তত ভোল্ট হবে না, 10 ভোল্টের থেকে বোঝাই যাচ্ছে দেখে যে একটু কম হবে, কিন্তু সেটা আলাদা কথা, কম হবে না বেশি হবে সেটা আমরা এখন হিসেব করে বুঝবো। তাহলে এটা কি করে করতে হয়, তাহলে দেখো, ধরো এই একটা কয়েলে যে ইএমএফটা জেনারেট হয়েছে সেটা হচ্ছে E1, EC1 আমি এখানে নাম দিয়েছি, আর এইটা হচ্ছে EC2। তাহলে যদি ওরা 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল ডিসটেন্সে থাকে, তাহলে এরা দুজন কো ফেজার হয়, মানে এদের দুজনের মধ্যে রিলেটিভ অ্যাঙ্গেলটা জিরো হয়, কোনো ডিফারেন্স থাকে না। তাহলে যখন এবারে এই পুরো টার্নটাতে ভোল্টেজটা যত জেনারেট হবে সেটা কি হয়, এই কন্ডাক্টরে যে ভোল্টেজটা জেনারেট হয়েছে সেটা প্লাস এই কন্ডাক্টরে যে ভোল্টেজটা জেনারেট হয়েছে সেটা, এই দুটো যোগফল হয়। তাহলে এই দুজন যদি কো ফেজার হয় তাহলে আমরা জানি কো ফেজারের যোগ আমরা ডাইরেক্ট করে ফেলতে পারি। মানে ব্যাপারটা অনেকটা এরকম, যদি দুটো জিনিসই একই অ্যাঙ্গেলে থাকে তাহলে আমরা সেটা দুটো ধরো এটা 5 আর এটা 6, 5 + 6 করে আমরা এটা 11 করতে পারি। কিন্তু ভেক্টরের কনসেপ্টটা, যেটা ফেজার আর ভেক্টরের কনসেপ্ট এখানে অলমোস্ট সেম, সেসব কনসেপ্টগুলো কখন আসতো, যখন আমরা একটা এরকম আছে আর একটা ধরো এরকম আছে, দুজনের মধ্যে অ্যাঙ্গুলার ডিসটেন্স, তখন আমাদের যে যোগটা করতে হতো সেটা একটা ভেক্টর অ্যাডিশন হয়ে যেত। এইটা আমাদের সিম্পল, আমরা ছোটবেলায় যে শিখেছি অ্যারিথমেটিক অ্যাডিশন, তাতেই হয়ে যেত। কিন্তু যখনই কোনো অ্যাঙ্গেলের ডিফারেন্স আসতো তখনই আমাদের ভেক্টর অ্যাডিশন করতে হতো, ত্রিভুজের সূত্র, সামান্তরিকের সূত্র বা ট্রায়াঙ্গেল ল বা প্যারালোগ্রাম ল, এই সমস্ত ল লাগাতে হতো। কি করতে হতো, 5 স্কয়ার + 6 স্কয়ার + 2 × 5 × 6 cos আলফা, দুজনের মধ্যে অ্যাঙ্গেল, এটা ভেক্টর অ্যাডিশন হয়ে যেত। তো যখনই দুটো কোয়ান্টিটির মধ্যে, দুটো ভেক্টর কোয়ান্টিটির মধ্যে, অবশ্যই একটা ভেক্টর কোয়ান্টিটি এর ভ্যালুও আছে আর ডাইরেকশনও আছে, অ্যাকচুয়ালি ফেজার কোয়ান্টিটি, ফেজার আর ভেক্টরের মধ্যে এখানে ডিফারেন্স খুব কম। তো এই দুটো ফেজার কোয়ান্টিটির যদি অ্যাঙ্গেল 0 হয় তাহলে তাদের মধ্যে অ্যারিথমেটিক অ্যাডিশনটাই তাদের ফেজার অ্যাডিশন হয়ে যায়, ফেজার সাম ইকুয়ালস টু অ্যারিথমেটিক সাম, দুটোই সেম হয়। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটা সেম হবে না, যেহেতু এই দুজনের কয়েলের মধ্যে আলফা একটা ডিসটেন্স আছে, এই কয়েলটা শেষ হয় 180 ডিগ্রির মধ্যে, তাহলে এই দুটো কয়েলের যে জেনারেটেড ভোল্টেজ তাদের মধ্যে একটা আলফা ফেজ অ্যাঙ্গেল গ্যাপ হয়ে যাবে। এখানে যেমন ফেজ অ্যাঙ্গেল গ্যাপটা ছিলই না, EC1 আর EC2 ছিল, এই দুটোকে যোগ করে আমি EC পেয়ে যাচ্ছিলাম, ঠিক আছে। এইবারে যদি আমি এখানে EC টা পাওয়ার চেষ্টা করি, বা আমি ধরে এটাকে EC ড্যাশ নাম দিচ্ছি, তখন ব্যাপারটা কি হবে, ছোট থেকে ভালো করে তাকাও। দেখো EC1 EC2 এর ভ্যালুগুলো কিন্তু সেম, ভ্যালু আমরা কেমন করে লিখি, এরকম করে মড সাইন দিয়ে, ভ্যালুগুলো কিন্তু সেম, EC1 আর EC2 ভ্যালুগুলো মড সাইনে সেম। এবার অ্যাঙ্গেল, এবারে যদি এই দুটো যদি সেম হয় তাহলে এইখানে যখন অ্যারিথমেটিক সাম করছিলাম তখন EC টা কি হবে, এর দ্বিগুণ, কারণ দুটো যদি যোগ করা হচ্ছে, EC = 2 EC1 লিখতে পারি আমি, 2 × EC1 লিখতে পারি, বা 2 × EC2 লিখতে পারি, যা ইচ্ছা। কিন্তু এখানে ব্যাপারটা এরকম হবে না। কিরকম হবে, এইটা যদি EC1 হয় এর সঙ্গে আলফা অ্যাঙ্গেল ডিসটেন্সে EC2 টা তৈরি হবে। দেখো আলফা অ্যাঙ্গেল ডিসটেন্স আছে এই দুটোর মধ্যে, এই আলফা হচ্ছে ডিসটেন্স, এটা হচ্ছে একটা, আমি লাইনটাকে বাড়িয়েছি ইমাজিনারি, এটা হচ্ছে আলফা ডিসটেন্স। এইবারে আমাকে এই দুটো ফেজারে অ্যাড করতে হবে, তাহলে আমরা এখানে দেখো অনেকটা ট্রায়াঙ্গেল লয়ের মতন করে ছবিটা এঁকেছি, এটা এদিকে এটা এদিকে, এটা অপোজিট ডাইরেকশনে, ঠিক আছে। তাহলে এইটা যদি EC1 হয় আর এইটা যদি EC2 হয় তাহলে এদের দুজনের ফেজার সামেশনটা কি হবে, এইটা হবে EC টা, ঠিক আছে। তাহলে আমাকে এটা বার করতে হবে, তার কিছু জেনে নিন। আগের বার যখন আমি দেখেছিলাম এই কয়েলগুলোকে ফুল পিচ কয়েল বলা হতো, সেরকম এই ধরনের কয়েলগুলোকে বলা হয় কয়েল হ্যাভিং স্প্যান লেস দেন 1 ডিগ্রি ইলেকট্রিক্যাল ইজ কল্ড আ শর্ট পিচ কয়েল, বা এটাকে ফ্র্যাকশনাল পিচ কয়েলও বলা হয়, কারণ ফ্র্যাকশন আছে 1 ডিগ্রি পুরোটা নিতে একটা ফ্র্যাকশন আছে, শর্ট পিচ কয়েল আর ফ্র্যাকশনাল পিচ কয়েল। আর an armature winding using short pitch coil is called a chorded বা corded winding। এটাকে corded winding কেন বলে, কারণ আমরা corded মানে শর্ট পিচ কয়েল দিয়ে যদি ওয়াইন্ডিংটা বানাই তার মানে কি, এটা একটু কেটে গেছে মনে হচ্ছে, এই জন্য corded winding নাম হয়, যে ওয়াইন্ডিং আমরা শর্ট পিচ কয়েল দিয়ে বানাই। আচ্ছা, এটা জাস্ট জানার জন্য। তাহলে আমরা এবারে এখানে কি করবো, এই দুটো অ্যাড করবো আমরা, এই দুটো জিনিসকে অ্যাড। এবার দেখো ভালো করে, আমি এই EC ভ্যালুটা বার করার জন্য এখানে একটা ছোট্ট একটা 90 ডিগ্রি এঁকেছি, এটা হচ্ছে 90 ডিগ্রি।
এবারে এই বি থেকে এই বি পর্যন্ত তুমি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকো, আমরা ছোটবেলায় যে উপপাদ্য করেছি সেটা আমরা জানি যে এটা এই বাহুটাকে, এই পার্টিকুলার সাইডটাকে দুটো সমানভাবে ভাগ করে, এডি আর ডি, সিডি। ঠিক আছে, এবার ভালো করে দেখো এই EC1 এই যে ট্রায়াঙ্গেলটাতে ABC ট্রায়াঙ্গেলটাতে এটা যদি আলফা হয়, আমরা জানি কি ভেতরের যে দুটো অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেল দুটোর অ্যাডিশন সবসময় আলফার সঙ্গে সমান হয়। তাহলে ধরো অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল C ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল আলফা। আবার তুমি দেখো এই সাইডটা কিন্তু সেম, কারণ আমি বলেছি EC1 আর EC2 এর ভ্যালুটা সেম, মানে মড ভ্যালুটা সেম, ডাইরেকশন আলাদা হতে পারে, মড ভ্যালুটা সেম। যদি মড ভ্যালুটা সেম হয় তাহলে AB বাহুর যে মানটা, AB বাহুর যে দৈর্ঘ্যটা এখানে হবে, কারণ দৈর্ঘ্য দিয়ে আমরা এখানে ভ্যালুটা বসাই। ঠিক আছে, ধরো এদিকে একটা 5 ভোল্ট এটা আমি দেখাচ্ছি, এবার এই সেম দিকে আমি এটাকে 10 ভোল্ট দেখানোর জন্য এটাকে দ্বিগুণ বড় আঁকবো। ঠিক আছে, ফেজারটাকে, তাহলে এটা AB আর এটা CD বা BC, তাহলে এই দুটো সেম হবে। এবার যদি এই দুটো সেম হয় তাহলে দেখো অ্যাঙ্গেল A আর অ্যাঙ্গেল C সেম হবে, কারণ এই দুটো যদি সেম হয়, বাহু দুটো সেম হলে করেসপন্ডিং মানে অপোজিট অ্যাঙ্গেল দুটো সেম হয়। অ্যাঙ্গেল A আর অ্যাঙ্গেল C সেম, আবার এদের দুজনের এডিশন করলে আলফা হয়, তাহলে অ্যাঙ্গেল A কত হবে, অ্যাঙ্গেল C এর সমান, আর প্রত্যেকই হবে আলফা বাই 2। তাহলে এটাও আলফা বাই 2 আর এটাও আলফা বাই 2 হবে। তাহলে এবার আমরা বুঝতে পারবো কি ব্যাপারটা হচ্ছে। তাহলে দেখো AD এর ভ্যালুটা কত হবে, দেখো AD এর ভ্যালুটা হবে হচ্ছে EC1 cos আলফা বাই 2, কারণ দেখো cos আলফা বাই 2 এর সঙ্গে কিন্তু জিনিসটা আছে এখানে EC1, এই যে এটা আছে EC1, তার সঙ্গে cos আলফা বাই 2 করলে আমি এই এডিটা পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা ঠিক সেরকম করেই আমি বলতে পারি যে এখানে যে CD এই পার্টটা আছে, এই CD পার্টটা কিন্তু EC2 cos আলফা বাই 2, কারণ দেখো EC2 এর সঙ্গে cos আলফা বাই 2 করে আমি এটা পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে যদি ব্যাপারটা সেরকম হয় তাহলে এবার যদি আমি দুটোকে অ্যাড করি তাহলে AD প্লাস CD, এই দুটোকে যদি আমি অ্যাড করি তাহলে আমি কি পাবো, AC। দেখো এখানে AD প্লাস CD করলে আমি AC পাচ্ছি, পুরো এই বাহুটা পাচ্ছি AC। তাহলে এই পুরো বাহুটা যদি আমি পাই তাহলে এই পুরো বাহুটাকে যদি আমি এই পার্টগুলোকে অ্যাড করি তাহলে আমি কি পাবো, cos আলফা বাই 2টা কমন হয়ে যাবে আর EC1 প্লাস EC2 হয়ে যাবে। তাহলে যদি আমি এটাকে অ্যাড করি EC1 cos আলফা বাই 2 প্লাস EC2 cos আলফা বাই 2, তাহলে cos আলফা বাই 2 কমন নিয়ে নাও, EC1 প্লাস EC2 হবে। এবার EC1 প্লাস EC2 মানে কিন্তু EC। ঠিক আছে, তাহলে EC1 প্লাস EC2 মানে হচ্ছে আমি লিখতে পারি EC ইনটু cos আলফা বাই 2। এবারে এইটার ভ্যালু কোনটা, এটা ছিল AC মানে এই পুরো বাহুটা, আর এই পুরো বাহুটাকে আমি EC ড্যাশ ধরেছিলাম, মানে এই শর্ট পিচ কয়েলে জেনারেটর ভোল্টেজ EC ড্যাশ প্রথমে বলে দিয়েছিলাম আমি। তাহলে আমি এরকম একটা ইকুয়েশন পাচ্ছি, EC ড্যাশ ইকুয়ালস টু EC ইনটু cos আলফা বাই 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে ভোল্টেজটা জেনারেট হচ্ছে সেই ভোল্টেজটা এই ভোল্টেজটার সঙ্গে, মানে আগে যে ভোল্টেজটা জেনারেট হচ্ছিল ফুল পিচ কয়েলের সঙ্গে, তার সঙ্গে cos আলফা বাই 2 মাল্টিপ্লাই করলে এটা জেনারেট হচ্ছে। আর আমরা জানি cos এর ভ্যালু সবসময় -1 থেকে +1 এর মধ্যে থাকে, তার মানে এই ভ্যালুটা এর সঙ্গে সমানও হতে পারে, এটা ইনটু আছে, হ্যাঁ এর সঙ্গে সমানও হতে পারে এই EC এর সঙ্গে, আবার এর সঙ্গে থেকে কম হতে পারে, এর ক্ষেত্রে কমই হবে। আলফার ভ্যালু যদি, এবার দেখো আলফার ভ্যালু যদি 0 হয়, আলফার ভ্যালু 0 মানে এইখানে কিছু নেই, এই গ্যাপটা নেই, আলফার ভ্যালু 0 মানে এইরকম একটা অবস্থা। আলফার ভ্যালু 0 যদি হয় তাহলে ব্যাপারটা কি হবে, আলফার ভ্যালু যদি 0 ডিগ্রি হয় তাহলে কয়েলটা কি হবে, একটা ফুল পিচ কয়েল হবে। আলফার ভ্যালু যদি 0 ডিগ্রি হয়, এবার তুমি যদি 0 ডিগ্রি বসাও তাহলে দেখবে cos 0 এর ভ্যালু 1 হয়ে যাবে আর AC ড্যাশ আর AC সেম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শুধু ফুল পিচ কয়েলের ক্ষেত্রে কিন্তু ফেজার সাম আর অ্যারিথমেটিক সাম সেম হয়, শর্ট পিচ কয়েলের ক্ষেত্রে হয় না। এটা যদি অ্যারিথমেটিক সাম করি EC1 প্লাস EC2 যদি যোগ করে দিই তাহলে এটাই পেয়ে যেতে, এই যে জিনিসটা EC পেয়ে যেতে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু যোগটা তুমি করতে পারো, তুমি কায়দা করে যোগটা করতে পারো, তাই জন্য তুমি কোনটা পেলে, এইটা পেলে EC ইনটু cos আলফা বাই 2। আচ্ছা ঠিক আছে, এবারে দেখো এখানে একটা ছোট্ট ফ্যাক্টর তোমরা জানবে, সেটা হচ্ছে কয়েল স্প্যান ফ্যাক্টর আর কয়েল পিচ ফ্যাক্টর। ঠিক আছে, কয়েল পিচ ফ্যাক্টর আর কয়েল স্প্যান ফ্যাক্টর কি, এটা হচ্ছে এই রেশিওটা ডিফাইন করা এইভাবে যে অ্যাকচুয়াল ভোল্টেজ জেনারেটেড ডিভাইডেড বাই ভোল্টেজ জেনারেটেড ইন এ কয়েল অফ 1 ডিগ্রি ইলেকট্রিক্যাল ডিগ্রিজ, মানে এই কয়েলগুলোতে যে অ্যাকচুয়াল ভোল্টেজটা জেনারেট হচ্ছে সেই ভোল্টেজটা ডিভাইডেড বাই যদি কয়েলটা 180 ডিগ্রিতে থাকতো তাহলে কত ভোল্টেজ জেনারেট হতো। এবার কয়েলটা যে 180 ডিগ্রি থাকতো তাহলে আমরা বলেছি যে ফেজার সাম আর অ্যারিথমেটিক সাম সেম হয়, তাহলে আমি এখানে অ্যারিথমেটিক সামটাই লিখে দিলাম। আর যদি অ্যাকচুয়াল ভোল্টেজ জেনারেটেড মানে হচ্ছে এই কেসে সাধারণত কি হয় অ্যাকচুয়াল ভোল্টেজ জেনারেটেড, তাহলে এই কেসে কিন্তু ফেজার সামে আমাকে করতে হবে, মানে মধ্যে কথাটা হচ্ছে এই কয়েল স্পিন ফ্যাক্টর আর কয়েল পিচ ফ্যাক্টর মানে হচ্ছে এই কেসে যে ভোল্টেজটা জেনারেট হবে সেইটা ডিভাইডেড বাই এই কেসে যে ভোল্টেজটা জেনারেট হবে সেইটা। তাহলে আমরা এটাকে কেসি দিয়ে ডিনোট করা হয়, তাহলে আমরা যদি মানটা বসাই তাহলে কি হবে,
অ্যাকচুয়াল ভোল্টেজ জেনারেটর এই কেসে কি হয়েছে, ইসি ড্যাশ এটা, ঠিক আছে, এটা হচ্ছে ইসি ড্যাশ আর এটা হচ্ছে ইসি। তাহলে সেটা কি হবে, ইসি ড্যাশের জায়গায় আমরা কি লিখবো, আমরা ইসি ড্যাশকে যদি ইসি দিয়ে লিখতে চাই তাহলে ইসি ড্যাশকে ইসি দিয়ে লিখলে আমাদের এরকম হবে, ইসি, এটা ধরো আমি প্রথমে ইসি ড্যাশ বাই ইসি লিখলাম একবার, ঠিক আছে। এবার আমি এখানে ভ্যালুগুলো বসাবো, ইসি ড্যাশের ভ্যালু আমি জানি, ইসি ড্যাশের ভ্যালু হচ্ছে ইসি ইন্টু কস আলফা বাই 2 ডিভাইডেড বাই ইসি। এবার তোমরা ভালো করে দেখতেই পাচ্ছ যদি ইসি ইসি কেটে যায় তাহলে শুধুমাত্র কস আলফা বাই 2 থাকছে। তাহলে কেসি, কেসি মানে হচ্ছে কয়েল, কয়েল স্প্যান ফ্যাক্টর আর কয়েল পিচ ফ্যাক্টর। কেসি, কেসি ভ্যালু কত, কস আলফা বাই 2, এটা হচ্ছে আমাদের কয়েল স্প্যান ফ্যাক্টর আর কয়েল পিচ ফ্যাক্টর। আর আলফাটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই পার্টিকুলার অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তো আমরা এখানে কি জানলাম তাহলে, কয়েল স্প্রিং ফ্যাক্টর, কয়েল স্ট্যান্ড ফ্যাক্টর বা কয়েল পিচ ফ্যাক্টর সম্বন্ধে জানলাম। আরো একটা জিনিস, কয়েলের যে অ্যাকচুয়াল ভোল্টেজ জেনারেট হয় সেটাকে প্রভাব করে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। সেটা সম্বন্ধে আমরা জানবো আমাদের পরের ভিডিওতে। এবং তারপরে এই কয়েল স্ট্যান্ড ফ্যাক্টর আর ওই কয়েল ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর যেটা আমরা পরে জানবো, এই দুটো কি করে ইএমএফ এর যে ইকুয়েশনটা আমাদের ছিল আগে, ইএমএফ এর ইকুয়েশনটা যেটা আমরা আগে ই ফেজ বের করেছিলাম 4.44 ইনটু এফ ফাই এন, ঠিক আছে, এই যে ইকুয়েশনটাকে কি করে ও প্রভাবিত করে এটা আমরা দেখবো এর পরের ভিডিওগুলোতে। থ্যাংক ইউ, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে ভালো লাগলে।